শহরের চেনা কোলাহল পেরিয়ে বাসটা যখন বাজিতপুর রোড ধরল, তখন বিকেলের নরম আলো এসে পড়েছে জানলার কাছে। সিটে বসে থাকা জানলা দিয়ে বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে যাচ্ছিলাম নিজের ভাবনার গভীরে। অফিস থেকে বাড়ি ফেরবার এই 2 ঘন্টার জার্নিটা রোজই একঘেয়ে লাগে, কিন্তু আজ যেন চারপাশের চেনা দৃশ্যগুলোকেও একটু অন্যরকম দেখাচ্ছে। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য যেন আমার কাছে একটা জীবন্ত সিনেমা হলের মতন। প্রতি মুহূর্তে দৃশ্যগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট গাছ, আর দূর থেকে দূর দিগন্তে মিলিয়ে যাওয়া মেঘ। আমি ভাবতে লাগলাম আমার নতুন গল্পের একটা সুন্দর প্লট। এই বাসে যারা বসে আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো গন্তব্যে যাচ্ছে। প্রত্যেকেরই মনে চলেছে হাজারটা চিন্তার আনাগোনা। কেউ হয়তো হিসেব মেলাচ্ছে মাসের খরচের, আবার কেউ ভাবছে বাড়িতে অসুস্থ মায়ের কথা, আবার কেউ শুধুমাত্র শারীরিক ক্লান্তিতে চোখ বুজে আছে। বাসটা একটা মোড়ের মাথায় এসে থামল। কয়েকজন যাত্রী নামলেন আর কয়েকজন যাত্রী উঠলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ এসে বসলেন আমার ঠিক সামনের সিটটাতে। তার পরনে সাধারণ সুতির পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, আর হাতে একটা কাপড়ের থলে। তিনি আমাকে দেখে একটু মৃদু হাসলেন। সৌজন্যতার খাতিরে আমিও একটু হাসলাম। মনে মনে ভাবলাম, এনার সাথে কথা বলে যদি একটা গল্পের প্লট পাওয়া যায় তাহলে কালকের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। নাহলে কালকে আবার অফিসে গিয়ে গল্প লিখে একটা বেলা কাটিয়ে দিতে হবে। বাসের ভিড়টা আজ একটু কমই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আজ একটু কম। নতুন দুটো বাস এই রুটে অ্যাড হয়েছে গত 3 দিন হলো, তাই মনে হয়। কিন্তু তোমাকে তো এই বাসে কোনোদিনও দেখিনি বাবা। আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম আজ একটু বাসে করেই যাতায়াত করি। তা আপনি কি রোজই এই বাসেই যান? বৃদ্ধ লোকটা একটু হাসলেন। অভ্যেসটা হয়ে গেছে বাবা। আজ 40টা বছর ধরে এই রুটেই যাতায়াত করছি। প্রতিদিনের যাতায়াতের সময় আমি আমার চারপাশের জীবনচিত্রটা খাতায় ধরে রাখি। আপনি কি গল্প লেখেন? গল্পই ভাবো, তবে সেগুলো কাল্পনিক গল্প নয়, সবই সত্যি। এই যেমন আজ বাসে ওঠার সময় দেখলাম একটা ছেলে তার মায়ের আঁচল ধরে বায়না করছে একটা একটা বেলুন কিনবে বলে। মা রাগ করছিলেন, কিন্তু পরক্ষণেই নিজের আঁচল থেকে টাকাটা বার করে সেই বেলুন কিনেই দিলেন। ছেলের মুখের সেই মিষ্টি হাসিটাই আজকে আমার গল্পের প্লট। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আর ভাবছিলাম আমরা কত ছোট ছোট আনন্দ আর আবেগকে প্রতিদিন এড়িয়ে চলে যাই। মানুষ ভাবে জীবনটা অনেক জটিল, কিন্তু আসলে জীবনটা অতটাও জটিল নয়। আমরাই আমাদের প্রত্যাশা আর ব্যস্ততা দিয়ে একে কঠিন করে তুলি। এই যে তুমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলে, আমি তোমাকে দেখেছিলাম। তোমার চোখে একটা ক্লান্তি আমি স্পষ্ট দেখেছি। আবার এটাও দেখেছি যে একটা নিস্তব্ধ শান্তি। তুমি হয়তো তোমার কোনো চেনা মানুষের কথা বা সুন্দর কোনো স্মৃতির কথা ভাবছিলে। বৃদ্ধ লোকটা কিভাবে আমার মনের কথা ধরে ফেলেছে? আমি সত্যিই কিছুক্ষণ আগে আমার গ্রামের কথা ভাবছিলাম। লোকটা কি মন পড়তে পারে? তোমাকে আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি, শোন। আমি কৌতূহলী হয়ে মাথা নাড়ালাম। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি তখন একটা বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করি। কাজের সূত্রে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যেতে হতো আমাকে। তো সেবার গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ গ্রামে। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। শেষ বাসটা মিস করায় মেঠো পথ ধরে হেঁটেই ফিরতে হলো আমাকে গন্তব্যে। অমাবস্যার অন্ধকারে চারিদিক এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। পথটা সোজা নয়, বরং গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে। চারিপাশে বট আর অশ্বত্থ, আরও অনেক বুনো গাছের ঝোপ। দূরে বাঁশ গাছগুলোও যেন কালো দৈত্যের মতন দাঁড়িয়ে আছে।
হালকা বাতাসে গাছের পাতা ও ডালপালা নড়বার শব্দে অদ্ভুত এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। নিকষ কালো অন্ধকারের মাঝে একমাত্র জীবন্ত আলো হলো জোনাকির দল। ঝিঝি পোকার একটানা তীব্র ডাক পুরো পরিবেশের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলেছে যেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কে যেন হেঁটে আসছে। আবার শরীর বেয়ে একটা একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি হাঁটার গতিটা একটু বাড়িয়ে দিলাম। পেছনে পায়ের আওয়াজও যেন ঠিক ততটাই দ্রুত বেড়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আশ্চর্যের বিষয় তখন যেন শব্দটাও গায়েব হয়ে গেছে। ভয়ে আমার শরীরটা ধড়ফড় করে কাঁপতে লাগলো। পকেট থেকে দেশলাই বার করে একটা কাঠি জ্বালালাম। কাঠিটা জ্বলে উঠতেই সব শান্ত। কেউ তো নেই। ধুধু অন্ধকার আর কুয়াশা ছাড়া আর কিছুই তো নেই। হাঁপ ছেড়ে ভাবলাম, না, কেউ নেই, হয়তো আমার মনেরই ভুল হবে। দেশলাইয়ের কাঠিটা ফেলে আমি আবার টানা পায়ে হাঁটতে লাগলাম। ঠিক তখনই আমার কানের কাছে একেবারে ফিস ফিস করে একটা বরফ ঠান্ডা গলায় কে যেন বলে উঠল, বাবু, একটা কাঠি আমাকেও দেবে, বড্ড অন্ধকার। এই কথা শোনার পরে ভয়ে আমার হাত পা অবশ হয়ে গেল। সারাটা শরীর যেন ভারী হয়ে আসতে লাগলো। পা বাড়ানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি। মনে মনে তখন ভাবতে লাগলাম, এখানে থাকলে আর হয়তো দিনের আলো দেখতে পাবো না। কারণ যে আমার পেছনে এসে দাঁড়িয়ে দেশলাইয়ের কাঠি চাইছে সে কোনো জীবন্ত মানুষ হতে পারে না। এই শরীর কোনো ইহজাগতিক শরীর নয়, তা বুঝতে আমার আর বাকি রইল না। তাই যেভাবেই হোক আমাকে পালাতেই হবে। মনের সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে যেদিকে দু চোখ যায় দৌড়তে লাগলাম। গল্প শুনতে শুনতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তা বুঝতেই পারিনি। বাসের ভেতরে হালকা আলো, বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। শুধু বাসের হেডলাইটের আলোয় সামনে রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি একটু নড়ে চড়ে বসলাম। অবাক হয়ে বললাম, তারপর আপনি আর পেছনে তাকাননি? আমার দিকে তাকিয়ে একটু রহস্যময় মৃদু হাসলেন ভদ্রলোক। তারপর একদম নিচু স্বরে বললেন, না, আর তাকাইনি। তবে আজ এই বাসে উঠবার পর থেকেই আমার কেন যেন বারবারই মনে হচ্ছে। তিনি একটু থামলেন। বাসের জানলা দিয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়া যেন আমার সারাটা শরীরকে কাঁপিয়ে দিয়ে গেল। আমার পেছনে আজও কেউ একজন কাঠি চেয়ে দাঁড়িয়ে আছে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে বাসের ভেতরের সমস্ত আলো এক সেকেন্ডের জন্য দপ করে নিভে আবার জ্বলে উঠল। আর ঠিক তখনই আমি খেয়াল করলাম সামনের সিটটা একেবারে ফাঁকা, সেখানে কেউ বসে নেই। ততক্ষণে গাড়ির ভেতরে থাকা সমস্ত যাত্রীরা তাদের নিজস্ব গন্তব্যে নেমে গেছে। সম্পূর্ণ ফাঁকা বাসটাই কেবল শুধুমাত্র আমি একাই এগিয়ে চলেছি ধুধু প্রান্তর পেরিয়ে নিস্তব্ধ পথে। বাকি পথটা যে আমি কিভাবে পার করলাম তা শুধুমাত্র আমিই জানি। ঘড়িতে তখন রাত 9:30। ততক্ষণে বাসটা এসে থামলো শ্যামতলা মোড়ে, আমার গন্তব্যে। মনে যেন একটুখানি বল ফিরে পেলাম। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়লাম। বাসটা তখন অন্ধকার রাস্তা পেরিয়ে মিলিয়ে গেল অদূরে। আমি বাড়ির পথে পা বাড়ালাম।